এবার রমজানে কম মূল্যে গরু খাসির মাংস বিক্রি করবে না প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ভোক্তার ক্ষোভ, নিম্নবিত্তের পুষ্টি চাহিদা বিবেচনায় কর্মসূচি চালু রাখার পরামর্শ। বন্ধ হওয়া সিলেট ছাতক 34 কিলোমিটার রেলপথ সচল করার উদ্যোগ অন্তর্বর্তী সরকারের। সংস্কারে ব্যয় হবে 217 কোটি 34 লাখ টাকা। পণ্য পরিবহনের পাশাপাশি উপকৃত হবেন ছাতকবাসী। অবৈধ বালু উত্তোলনে ভাঙছে সিলেটের কুশিয়ারা, বিলীন ফসলি জমি। নদী পাড়ে জীবিকার ভাটার টান, বাঁধ মেরামতের আশ্বাস প্রশাসনের। বসন্ত, ভালোবাসা ও মাতৃভাষা দিবসের বাজার ধরতে প্রস্তুত যশোরের গদখালির চাষিরা। পরিচর্যায় কাটছে সময়, শত কোটি টাকার ফুল বিক্রির আশা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এ সময় বাণিজ্যের শুরুতেই বিশ্ব ইজতেমার খবর। প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত শেষে ঘরে ফিরছেন মুসল্লিরা। এই মুহূর্তে কামারপাড়ায় আছেন আলামিন তুষার এবং বিমানবন্দর সড়কে আছেন রাইদুল ইসলাম শুভ। শুরুতেই সরাসরি যাচ্ছি রাইদুলের কাছে। আখেরি মোনাজাত শেষে সাধারণ মানুষ তাদের যে চাওয়া পাওয়া সেটি আল্লাহর কাছে চেয়ে শেষ করে এখন বাড়ি ফিরতে শুরু করেছেন। আমরা এই মুহূর্তে আছি এয়ারপোর্ট স্টেশনে। আমার পেছনে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। সেই ট্রেনটি টঙ্গী থেকে এখন বিমানবন্দর স্টেশনে এসে অবস্থান করছে এবং মানুষে পরিপূর্ণ রয়েছে। তাদের যে আশা, তাদের যে চাওয়া, তাদের যে প্রাপ্তি সেটি পূরণ করে এখন তারা এই মানুষগুলো বাড়ি ফিরছেন, তাদের গন্তব্যে ফিরছেন। জীবনের ঝুঁকি নিয়ে হলেও তাদের মনে একটা খুশির ছাপ, আনন্দের ছাপ যে বড় একটি জামাতে অংশগ্রহণ করতে পেরেছেন সেটি তাদের চোখে মুখে একটি ফুটে উঠেছে। এবং তাদের একটি কথাই যে যতই আসলে বাধা আসুক বা যতই রিস্ক নেওয়া হোক না কেন, তারপরেও তারা আসলে এই আখিরি মোনাজাতে অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে সার্থক মনে করছেন। কেননা আল্লাহ তাদের কাছে তাদের যেই চাওয়া, যাদের যে নিজেকে পরিবর্তন করার আশা এবং দেশের জন্য, পরিবারের জন্য এবং জাতির জন্য দোয়া করেছেন এবং তাদের চাওয়াগুলো আসলে যেন পূরণ হয় সেইটি আসলে বারবার করে আল্লাহর কাছে তারা চেয়েছেন বলে আমাদেরকে যেমনটা বলছিলেন। এবং আমরা দেখেছি যে সড়ক পথেও কিন্তু বেশ মানুষের ঢল কিন্তু শুরু হয়েছে। ঠিক তেমনি কিন্তু এখন আমরা রেলপথে দেখতে পাচ্ছি যে এই যে ট্রেনটি রয়েছে আখেরি মোনাজাতের জন্য, এই বাংলাদেশ রেলের পক্ষ থেকে বিশেষ একটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, মোনাজাত স্পেশাল। সেই ট্রেনটি কিন্তু এখন এই টঙ্গী স্টেশন থেকে এয়ারপোর্ট স্টেশনে কিছু সময় অপেক্ষার পরে এখন কিন্তু ট্রেনটি সাইরেন বাজিয়ে কমলাপুর স্টেশনের দিকে এগিয়ে চলেছে। মানুষের স্বপ্ন, মানুষের আশাগুলো যেগুলো ছিল আল্লাহ তাআলার কাছে তারা চেয়েছেন, তারা যেমনটি বলছিলেন যে এই যে 3 দিন এই ইজতেমায় তারা অংশগ্রহণ করেছেন নিজেকে পরিবর্তন করার আশায়, নিজেদেরকে নতুনভাবে তৈরি করতে পারেন, যেন নিজেদেরকে এই যে ইসলামের পথে রেখে আগামী জীবনটাকে যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, সেই শপথ নিয়ে, সেই ইমানি মজবুত করে আসলে এই ইজতেমার ময়দান ছেড়ে চলেছেন। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে যেভাবে পেরেছেন ট্রেনের ছাদে, গেটে ঝুলে এবং ইঞ্জিনে পর্যন্ত সামনে আসলে উঠে তারা তাদের গন্তব্যে ফিরে চলেছেন। এবং আমরা যেমনটি জানি যে আজকে সকাল 9টায় কিন্তু আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠিত হওয়ার পরে আসলে এই ইজতেমা ময়দানের মাঠ ছাড়তে শুরু করেন সাধারণ মুসল্লি যারা ছিলেন। তারা তাদের যে চাওয়া ছিল, তাদের যে আল্লাহর কাছে সান্নিধ্য লাভের আশায় তারা অবস্থান করেছিলেন এই 3টা দিন, সেই 3টা দিনে চাওয়া পাওয়া শেষে কিন্তু এখন বাড়ি ফিরতে শুরু করেছেন। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু প্রথম পর্বের প্রথম ধাপ সেটি কিন্তু শেষ হলো এবং দুপুরের পরে কিন্তু আস্তে আস্তে আবারও বেশ কিছু মুসল্লিরা আসতে শুরু করবেন প্রথম ধাপের দ্বিতীয় যে অংশটি রয়েছে সেখানে অংশগ্রহণ করার জন্য। কাল থেকে আবারও কিন্তু ইজতেমা শুরু হচ্ছে, যে কারণে আসলে মুসল্লিরা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনেকেই কিন্তু এখন ফিরছেন। এক কথা যদি বলতে চাই, এখন মানুষ এই ইজতেমার ময়দান ছাড়তে শুরু করেছেন। সড়ক পথেও যেমন ঠিক চাপ রয়েছে সে মুসল্লিদের, ঠিক তেমনি কিন্তু রেলপথেও চাপ রয়েছে। সব কিছু মিলে যদি বলতে চাই, এই মুহূর্তে সাধারণ মানুষ যারা মুসল্লিরা রয়েছেন তারা আল্লাহর সান্নিধ্য লাভ করার পর, তাদের দোয়া শেষ করার পরে এখন যে যার মতো করে আসলে তাদের গন্তব্যে ফিরে চলেছেন। তো এই ছিল আমার কাছে এয়ারপোর্ট স্টেশন থেকে সবশেষ। আমরা এখন চলে যাব কামারপাড়ায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আলামিন তুষার।
আসলেন, শিখলেন, রবের কাছে চাইলেন, আসলেন, শিখলেন, রবের কাছে চাইলেন, এবার বাড়ি ফেরার পালা, এই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার পালা সবার মধ্যে। সেই জন্যই আসলে এই যে আখেরি মোনাজাত, তারপর থেকে কিন্তু বাড়ি ফেরার যে পালা সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং সাধারণ মুসল্লি যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু বিভিন্নভাবে তারা আসলে বাড়ির দিকে ফিরছেন। আমরা সড়ক পথে দেখেছি আখেরি মোনাজাত শেষ হওয়ার পর থেকে সড়ক পথে যেমন ফিরছেন, তেমনি নৌপথে, তেমনি রেলপথে কিন্তু ফিরছেন। এবং আমরা যদি বলি যে সদরঘাট হয়ে, যেহেতু তুরাগ নদের পাড়েই কিন্তু এই যে ইজতেমা ময়দান, অর্থাৎ শুধু যে সড়ক পথে এখানটায় আসা যায় তেমনটা নয়, বা রেলপথে আসা যায় তেমনটা নয়, নৌপথে কিন্তু হাজারো মুসল্লি কিন্তু এই নৌপথ ব্যবহার করে কিন্তু এখানটায় আসেন দেশের বিভিন্ন জেলা থেকে, এবং এই এখন কিন্তু বাড়ি ফেরার দিকে তারা যাচ্ছেন, নৌপথ ব্যবহার করেই তারা বাড়ি ফিরছেন। এখানটা দিয়ে আমরা যেমনটা জানি যে আশুলিয়া হয়ে একদিকে সদরঘাটের দিকে কিছু এই ট্রলারগুলো চলে যাবে এবং কিছু গাজীপুরের কাশিমপুর এদিকের দিকে চলে যাবে, এবং সেদিক থেকে পরবর্তী সময়ে যারা অন্যান্য জেলাগুলো থেকে এসেছেন, দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে এসেছেন, তারা কিন্তু সেই দিকে চলে যাবেন বড় লঞ্চ ব্যবহার করে। এবং আমরা দেখছি যে যারা আসলে এসেছেন এবং তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, প্রত্যেকে একই কথা বলছিলেন যে মহান রবের কাছে তারা আসলে এই মোনাজাতের মাধ্যমে তারা আসলে চেয়েছেন দেশ ও জাতির সম্প্রীতি এবং শান্তি। এছাড়া এই তিন দিনে তারা আসলে শিখেছেন ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়া এবং ইসলামিক যে জীবন আচরণ সেগুলো কিন্তু তারা আসলে শেখার চেষ্টা করেছেন এবং শিখে এবার তারা বাড়ি ফিরছেন। বাড়িতে যারা রয়েছেন পরিবারের লোকজনের কাছে, তাদের পরিবারের লোকজনের কাছে এবং তাদের পরিবারের লোকজনের কাছ থেকে তারা আসলে তার কাছে যাবেন এবং পরিবারের লোকদেরকে শেখাবেন এবং এলাকার মানুষদেরকে শেখাবেন। সার্বিকভাবে বলা যায় যে এই যে দিনের বার্তা, সম্প্রীতির বার্তা, সেটি এবার সারা দেশে সবার কাছে পৌঁছে দেওয়ার কথা। এই ছিল তুরাগ নদের পাড় থেকে আমার কাছে এখনো পর্যন্ত সবশেষ তথ্য। বিশ্ব ইজতেমার মোনাজাত শেষে ঘরে ফেরা মুসল্লি খবর জানতে এতক্ষণ ছিলাম বিমানবন্দর সড়ক ও উত্তর এলাকায়। যাচ্ছি এ সময় বাণিজ্যের খবরে। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব রমজানে কম মূল্যে গরু খাসির মাংস বিক্রি না করার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে। এই জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন। এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগতম জানাচ্ছি ইমরান সাহেব। আমরা আলোচনা করব, তবে দেখে আসবে সংক্রান্ত একটি প্রতিবেদন। সক্ষমতা অতীত বিতর্কের অজুহাত তুলে আসছে রমজানে সুলভ মূল্যে গরু ও খাসির মাংস বিক্রি করবে না প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বাজারের প্রভাব পড়ার শঙ্কায় সিদ্ধান্ত পরিবর্তনের দাবি ভোক্তা ও অর্থনীতিবিদদের। এদিকে মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা যোগান দিতে প্রস্তুত। 2020 সাল থেকে রমজান মাসে দুধ, ডিম ও মাংস বিক্রি করে আসছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, যেখানে বাজার মূল্য থেকে কমে এসব পণ্য পান ভোক্তারা। তবে এবার রমজানে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এতে বাজারে দাম বাড়ার শঙ্কায় ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা। মাংসের যে দামটা সেটা হচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্য খুব কষ্টসাধ্য। সরকারিভাবে যে মাংসটা বিক্রি আগে বড় হয়েছে, এখন যদি না হয় এই মাংসের দাম আরো বাড়বে। মধ্যবিত্ত পরিবার তাহলে মাংসের কাছে যেতে পারবে না। সরবরাহকারীরা বলছেন মুরগির মাংসের জন্য ফ্রিজিং ব্যবস্থা যেহেতু করতেই হবে, সুতরাং গরু ও খাসির মাংস বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা সরবরাহ করতে প্রস্তুত আছেন। ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের সবচেয়ে বেশি চাহিদার থাকেই হচ্ছে গরুর মাংস এবং খাসির মাংস যদি দেয়া না হয় আমাদের কিন্তু ওই ফ্রিজার ভ্যানটা লাগবেই, কারণ এই জায়গায় দুধ দিচ্ছেন এবং মুরগির মাংসটা দিচ্ছেন, সুতরাং আমরা কিন্তু ফ্রিজার ভ্যানটা অ্যাভয়েড করতে পারতেছি না। তো আমাদের দেখা গেছে যে দুইটা মেইন আইটেম সরে যাচ্ছে, কিন্তু ওভারহেড কস্টটা সেম থেকে যাচ্ছে। অন্যান্য বছরের ন্যায় আমরা যা করছি, আমরা এই বছরও আমরা তা করার আমাদের ইচ্ছা আছে কিংবা আমাদের প্রস্তুতি আছে, বাট এখনো যেহেতু আমাদেরকে মন্ত্রণালয় ডাকে নেই। কেন বাদ যাচ্ছে গরু ও খাসির মাংস, এমন প্রশ্নের জবাবে প্রাণী সম্পদ উপদেষ্টা সক্ষমতার ঘাটতি ও অতীত বিতর্কে তুলে ধরেন। ডিম, দুধ, মুরগির মাংসটা যাবে, আর আমরা মাছেরও চেষ্টা করছি। যেটা পাচ্ছেন না সেটা মূলত হলো ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে মাংসটা আসতো সেটা পাচ্ছেন না। মন্ত্রণালয় থেকে একটু উদ্বেগ প্রকাশ করা হচ্ছে যে আমরা যদি নিরাপদভাবে এটা দিতে না পারি তাহলে সেটা
ক্ষতি হয়ে যেতে পারে। গতবার যেমন দিয়েছিল তেমনি অনেক ঝামেলাও হয়েছিল, তার মানে এই না যে সিদ্ধান্ত শেষ হয়ে গেছে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের পুষ্টির কথা বিবেচনায় নিয়ে কর্মসূচি চালু রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। উপকারভোগী কিন্তু সমাজের স্বল্প আয় শ্রেণীর মানুষ, তার মানে হলো যে এটার একটা সোশ্যাল রিটার্ন যেটা আছে সেটা কিন্তু পজিটিভ। এই ধরনের যে সমস্ত কর্মসূচি সেখান থেকে আসলে অর্থ প্রত্যাহারের তেমন কোনো ভালো যুক্তি নেই। এই জায়গাটাতে আমার মনে হয় যে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। গত বছর রাজধানীর 25টি স্থানে ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যানে ও 5টি বাজারের দোকানে প্রতিদিন 4 থেকে 4,500 কেজি মাংস বিক্রি হয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জনাব ইমরান, আমরা প্রতিবেদনটি দেখলাম, একটু আলোচনা আসতে চাই। সেটা হচ্ছে প্রথমেই জানতে চাই যে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিচ্ছে গরু এবং খাসির মাংস কম দামে যেটি মূল্যে বিক্রি হয় সেটি প্রতি বছর চলে আসছে 2020 সাল থেকে মেবি, তো সেটি আসলে বন্ধ করলে আপনারা কি মনে করছেন এটির প্রভাব কিভাবে পড়তে পারে? আমার কাছে মনে হয় এটা আসলে মার্কেটের এটার একটা ভালো প্রভাব থাকে সবসময়। যে আমরা দেখছি অন্যান্য সময় তো এই কার্যক্রম চলে না, একমাত্র শুধু রোজার মাসকে টার্গেট করে এই কার্যক্রম চলে। গত বছর এমনও লক্ষ্য করা গেছে যে রমজান মাসের আগে বাজারে গরুর মাংস যে দাম ছিল, আমাদের এই কার্যক্রমের ফলে রমজান মাসে যে গরুর মাংসের দাম কমে গেছে, এটা কিন্তু একটা বিরল ঘটনা। তো এটা কিন্তু আমরা যদিও 4,500 কেজি কিংবা 5,000 কেজি মাংস অত বড় একটা ফিগার না, বাট সিম্বলিকলি কিন্তু মার্কেটটাকে হালটা টেনে ধরার মতন একটা কাজ হয়। মানুষ যে মাংস ব্যবসায়ীদেরকে বলে যে ওই জায়গায় 600 টাকা বেচতেছে, তোমরা 800 টাকা 900 টাকা চাচ্ছ কেন, একটু কমায় দাও। এই যে একটা তাদের উপরে একটা চাপ থাকে, তারা একটা চাপ ফিল করে। এবং সারা বাংলাদেশে যে গরুর ব্যাপারীরা তারাও একটা চাপ ফিল করে যে না ঠিক আছে, ঢাকায় তো 600 টাকা কেজি ভ্রাম্যমাণে বিক্রি হচ্ছে, তাহলে বাইরের মার্কেটে 650-700 টাকার বেশি বিক্রি হওয়া উচিত। এইরকম একটা চাপ আসলে ক্রিয়েট হয়। তো আসলে এটার আমার কাছে মনে হয় অনেক ভালো প্রভাব পড়ে মার্কেটে, স্পেশালি আমরা যদি নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করি। সেক্ষেত্রে মন্ত্রণালয় যেহেতু এবার বন্ধ করছে, আপনারা মানে কি মনে করছেন মন্ত্রণালয়ের উদ্যোগটা কতটুকু আসলে গ্রাহক বান্ধব, কিংবা কোন যুক্তিতে আসলে তারা বন্ধ? আমার কাছে মনে হয় এখনো অনেক সময় আছে। আমরা বিগত 5 বছরের ন্যায় যেটা দেখছি যে বেসিক্যালি শবে বরাতের পরে আসলে সবার টনক নড়ে যে রমজান মাসে কি হতে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় এখনো লং টাইম টু গো, 1 মাস সময় আছে। বাট আমার কাছে মনে হয় মন্ত্রণালয় পজিটিভলি চিন্তা করবে এবং এটা নিয়ে আসবে। কারণ আমাদের যে এখন উপদেষ্টা মহোদয় আছেন, উনি তো খুব পজিটিভ মাইন্ডেড একজন মানুষ। আর আমার কাছে মনে হয় উনি তো আসলে এই কৃষি নিয়ে কিন্তু অনেক আগে থেকেই জড়িত, অর্গানিক ফার্মিং নিয়ে অনেক আগে থেকেই জড়িত। তো আমার কাছে মনে হয় এইটার একটা সুস্থ সমাধান উনি বের করবেন এবং ইনশাআল্লাহ বাংলাদেশের স্পেশালি ঢাকার নিম্ন আয়ের মানুষরা এই সুফল ভোগ করবে। এখন সরকার যদি এই উদ্যোগ না নেয় কিংবা বন্ধ করেই রাখে, তাহলে আপনারা বেসরকারিভাবে যারা আছেন খামারিরা, তারা কিভাবে এই কার্যক্রম কোনো উদ্যোগ নেবেন কিনা, কি অবস্থা? দেখেন 2020 সালে ফার্স্ট আমরা খামারিরাই শুরু করছিলাম কোভিডের মধ্যে। তো আমরা অবশ্যই সরকারকে রিকোয়েস্ট করব যেন এই কার্যক্রমটা বন্ধ না হয়। তারপরেও যদি সরকারের কিছু প্রতিবন্ধকতা থাকে কিংবা সরকারের কিছু লিমিটেশন থাকে, সরকার যদি না করে, তাহলে আমাদের খামারিদের উদ্যোগে আমরা অবশ্যই করব। আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করতেছি। বাট আমার কাছে মনে হয় যে এটা হয়ে যাবে, কারণ আমরা বিগত 5 বছর ধরে যেটা দেখছি যে আসলে বেসিক্যালি এইসব ডিসিশনগুলো আসে শবে বরাতের পরে, মানে রমজান মাস যখন নকিং এট দ্য ডোর, মানে আপনার 10-15 দিন সময় আছে, 12 দিন সময়, ওই সময় মেইনলি ডিসিশনগুলো আসে। তা আমি আশাবাদী আসলে মনে হয় হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু বলতে চাই, সেটা হচ্ছে ব্যবস্থাপনাগত বেশ কিছু এখানে ত্রুটি থাকে কিংবা সংকট থাকে, এটি আসলে কিভাবে ঢেলে সাজানো যায়, কি মনে করেন? দেখেন, যে কোনো একটা নতুন জিনিসের তো সবসময় ট্রায়াল অ্যান্ড এরর থাকে। আমরা 2020-এ যেভাবে করছি তার থেকে একটু ভালোভাবে করছি 2021-এ, তার থেকে আরেকটু ভালোভাবে করছি 2022-এ। তো 2024-এ কিংবা 25-এ যদি কোনো 24-এ কোনো ভুল থাকে, সেটা আমরা কারেকশন করে 2025-এ সেই এররগুলো যেন সামনে না আসে, ওইভাবে করে আমরা জিনিসটাকে সুন্দর করে গুছাই নিতে পারবো, সমস্যা হবে না ইনশাআল্লাহ। সেক্ষেত্রে যদি বলি যে মানে অনেক বিতর্ক থাকে, যেটা মিনিস্ট্রিও বলতেছে যে বিতর্ক ছিল অতীত, এই বিতর্কগুলো আসলে কি কি ছিল, এবং যদি বলি যে এখান থেকে বের হয়ে আসার পথ কি? আসলে বিতর্কগুলা আমার তেমন বোধগম্য নয় যে বিতর্ক। আমরা তো বেসিক্যালি আপনাদের মাধ্যমে দেখছি যে আমরা এই কার্যক্রমের মাধ্যমে স্পেশালি নিম্ন আয়ের মানুষরা অনেক খুশি, এবং আমাদের 2-1টা জায়গায় হয়তো বা মাংসের কোয়ালিটি নিয়ে কিংবা নিয়ে এইগুলো আমার কাছে মনে হয় আমরা গত বছর 2024-এ 1,16,800 কেজি মাংস
আমাদের এই ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে, শুধু গরুর মাংস ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বিক্রি করছি। তো এর মধ্যে 2, 4, 5 কেজি 10 কেজি নিয়ে কমপ্লেন হলে আমার কাছে মনে হয় আমরা ওগুলো আবার তাদেরকে রিপ্লেসমেন্ট দিছি কিংবা দিছি। তো আমার কাছে মনে হয় ওগুলো তেমন একটা বড় ব্যাপার না। বৃহৎ স্বার্থে তো এই উদ্যোগটা সরকারের অবশ্যই পজিটিভ, অবশ্যই সাধারণ জনমাধ্যম বলা চলে। সেক্ষেত্রে ঢাকায় যেহেতু আমরা গত বছর দেখছি 20টি পয়েন্টে এরকম বিক্রি হতো, ঢাকায় ছিল 25টি পয়েন্টে ফ্রিজার ভ্যানে আর 5টা বাজারে। সেক্ষেত্রে আসলে সারা দেশব্যাপী এই কর্মসূচি কতটা আসলে মানে কিভাবে পালন করা সম্ভব কি মনে করেন? দেখেন, সারা দেশে এটা ডিমান্ড নাই। যেমন হচ্ছে গিয়ে আমরা জানি যে আমাদের দেশে মাংসের গরুর চাহিদা পূরণ করে হচ্ছে উত্তরবঙ্গ, রাজশাহী, কুষ্টিয়া, দিনাজপুর, এই বেল্টটাকে ধরে। তো ওই বেল্টে আসলে গরুর মাংসের দাম আদতেই কম, সুতরাং ওই বেল্টে এই কার্যক্রমের তেমন একটা প্রয়োজন নাই। আমরা গতবার চিটাগং নিয়ে চিন্তা করছিলাম যে চিটাগংয়ে আমাদের করা উচিত, বিকজ ঢাকার পরে নেক্সট বিফ ডিমান্ড হচ্ছে চিটাগং। তো আমরা কিন্তু আমাদের একটু বাজেট স্বল্পতা ছিল, সরকারেরও কিছু লিমিটেশনস ছিল, এর জন্য আমরা চিটাগংয়ে শুরু করতে পারি নাই সরকারিভাবে। বাট চিটাগংয়ে কিন্তু আপনি বিচ্ছিন্নভাবে আমাদের খামারিরা তাদের নিজস্ব উদ্যোগে কিন্তু অনেক কিছু করছে। তো আমাদের এইবারও এরকম প্ল্যান আছে যে সরকার যদি সরকারি লিমিটেশনের জন্য যদি করতে না পারে, আমরা আমাদের খামারিদের নিজস্ব উদ্যোগে যতটুকু সম্ভব আমরা অবশ্যই করব। সেক্ষেত্রে ঢাকা এবং ঢাকার বাইরে কতজন খামারি এবং কিভাবে আপনাদের এই ম্যানেজমেন্টগুলো কিভাবে করেন, কি অবস্থা? আমাদের বেসিকলি সারা বাংলাদেশ ব্যাপী আমাদের ডেইরি অ্যাসোসিয়েশনের আমাদের নিবন্ধিতই আছে মোর দেন 60,000 ফার্মার্স। তো আমাদের জেলা উপজেলা লেভেলে কমিটি আছে। তো আমরা গত বছরও করছি, গত বছর কিন্তু আমাদের চিটাগাংয়ে মোটামুটি ব্যাপকভাবেই হয়েছে। প্রায় আমরা 8 থেকে 10টা পয়েন্টে কিন্তু মাংস বিক্রি করছি, এবং লাস্টের দিকে স্পেশালি 25 রমজানের পরে যখন মাংসের ডিমান্ডটা অনেক বেশি ছিল, তখন আমরা 10-12টা পয়েন্টও কিন্তু আমরা মাংস বিক্রি করছি। এবং বাজারে আপনি জানেন ঢাকা থেকে কিন্তু চিটাগাংয়ের বাজারে মাংসের দাম একটু বেশি থাকে, রাইট? তো আমরা যেটা করছি সেটা হচ্ছে চেষ্টা করছি 200 টাকা পার কেজিতে একটা ডিফারেন্স রাখার জন্য, যে যাতে নিম্ন আয়ের মানুষরা যেন একটু স্বস্তি বোধ করে। সেক্ষেত্রে যদি বলি যে মানে মাংসের কোয়ালিটি যেটা নিয়ে আলোচনা একটু আগে আমরা করছিলাম, সেটা কোয়ালিটি আসলে ফলটা হয় কিভাবে? আপনারা তো ফ্রিজ আপ করেই সব কিছু নিয়ে আসেন, সেক্ষেত্রে ঢাকার মাংস শুধু থাকে না, ঢাকার বাইরে থেকে মাংস আপনারা নিয়ে আসেন? না, আমরা ঢাকার বাইরে থেকে গরু নিয়ে আসি, মাংস নিয়ে আসি না। আসলে হয়েছে কি, এই জায়গায় একসঙ্গে একটা জায়গায় 4,500 5,000 কেজি মাংস প্রসেসিং করে। আমি আরেকটা ক্লিয়ার মেসেজ দিই আপনার মাধ্যমে, সেটা হচ্ছে এই ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে যেই 1 কেজি মাংস বিক্রি হয়, বেসিকলি সেটা কিন্তু খোলা বাজারের 1100 গ্রাম মাংসের সমান। কারণ কি, আমরা এই মাংসটার শেলফ লাইফ বাড়ানোর জন্য আমরা করি কি, এই মাংসগুলো গরুগুলো কেটে আমরা 4 খণ্ড করে একটা এসি রুমের মধ্যে কিন্তু ওদেরকে ঝুলায় রাখি, যাতে এক্সট্রা ময়েশ্চারগুলো যেন আউট হয়ে যায়। তো এক্সট্রা তারপরে যখন আমরা এগুলোকে প্রসেসিং করি, ছোট ছোট টুকরা করি, তারপরে প্যাকেট করি, তখন কিন্তু ওই যে নর্মাল দোকান থেকে কিনতে গেলে মাংসের ভিতরে যে এক্সট্রা ময়েশ্চার থাকে, আমাদের ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাংসে কিন্তু সেই এক্সট্রা ময়েশ্চারটা থাকে না। একটু বলেন যে প্রতিদিন আপনারা কত পরিমাণ মাংস সাপ্লাই দিতে পারবেন বাজারে? আমাদের 5,000 কেজি পর্যন্ত মাংস সাপ্লাই দেওয়ার সক্ষমতা আছে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জনাব ইমরান হোসেন আলোচনা করার জন্য। দর্শক, আলোচনা করছিলাম কম দামে মাংস বিক্রি রমজানকে উপলক্ষে, সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে মন্ত্রণালয় এখন পর্যন্ত। সে বিষয়ে আজকে আমাদের সাথে স্টুডিওতে এসে আলোচনায় অংশ নিয়েছিলেন ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব ইমরান হোসেন। যাচ্ছে পরের সংবাদে। এবার বন্দর বাণিজ্যের খবর। ভারত ও ভুটানের অভ্যন্তরীণ স্লট বুকিং দ্বন্দ্বে পাথর আমদানি কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে। ভারত থেকে স্বল্প পরিসরে আমদানি হলেও তা নিম্নমানের বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বন্দরে আছেন সহকর্মী সোহাগ হায়দার, সরাসরি যাচ্ছে তার কাছে। দেশের সর্ব উত্তরের বাংলাবান্ধা স্থলবন্দরে কিন্তু গত কয়েকদিন ধরে দেখেছি যে এখানে পাথর যে আমদানি সেটা ঠিকমতো না হয়, কিন্তু এই বন্দরে স্থবিরতা নেমে এসেছে। আমরা গত কয়েকদিন ধরে দেখছি, গত 1 মাস ধরে দেখছি যে বন্দরে ভারত এবং ভুটানের মধ্যে চলা
অভ্যন্তরীণ যে স্লট বুকিং ইস্যু রয়েছে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন কারণে কিন্তু এটা নিয়ে এই বন্দরে পাথর আমদানি অনেকটা কমে গিয়েছে। আমরা দেখেছি যে ভুটান থেকে যে পরিমাণ পাথর আমদানি এবং ভারত থেকে যে পরিমাণ পাথর আমদানি করার কথা ছিল সেগুলো কিন্তু হচ্ছে না। আমি জানিয়ে রাখি যে ভারতের যে স্লট বুকিং বা অনলাইন ফি বাবদ যে ইস্যুটি রয়েছে এটা নিয়ে সেখানে গত 1 মাস ধরে কিন্তু সেখানকার অ্যাসোসিয়েশন শ্রমিক সংগঠনগুলো কিন্তু আন্দোলন করে যাচ্ছে। এর কারণে কিন্তু ভুটান পাথর আনছে না। ভারতের দাবি যে তাদের ভুটানকে এই স্লট বুকিং এর আওতায় আনতে হবে এবং ভুটান বলছে যে এর আওতায় আসলে তাদের যে খরচ সেটি কিন্তু কয়েক গুণ হারে বেড়ে যাবে। এতে করে কিন্তু তারা যে পাথরের যে মান সেটা পাঠানোর যে সংখ্যা সেটা অনেকটাই কমে আসবে। এই সংখ্যায় কিন্তু এই বন্দরে কিন্তু পাথর রফতানি করছে না। আমি বলে রাখি যে এর সুযোগ হিসেবে কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে এর সুযোগ হিসেবে নিচ্ছে ভারত, কারণ ভারতের যে মাল রয়েছে পাথর রয়েছে সেগুলো কিন্তু সঠিক ভালো না হয়, একই সাথে কিন্তু যে মূল্যের বৃদ্ধির বিষয়টি রয়েছে সেটা কিন্তু অনেকটা বেশি দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছে যে আগে যে পাথরের মূল্য ছিল $7 থেকে $10 মধ্যে, সেই পাথরের মূল্য কিন্তু ভারত নিচ্ছে বর্তমান $10 থেকে $12। এতে করে কিন্তু বাংলাদেশের যারা আমদানিকারক রয়েছে তারাও কিন্তু একটা লোকসানের মধ্যে পড়ছে। আমি আরেকটি বিষয় বলে রাখি যে মূলত সব থেকে বেশি নির্ভরশীল কিন্তু এই বন্দরটিতে পাথর আমদানি ভুটান থেকে, কারণ এখানকার যে সকল মাল পাথর প্রয়োজন রয়েছে সেগুলোর কিন্তু চাহিদা একমাত্র ভুটান থেকেই পূরণ করা সম্ভব হয়ে থাকে। ব্যবসায়ীরা বলছেন এই সংকটের কারণে কিন্তু এখানে একটা স্থবিরতা নেমে এসেছে। আমি জানিয়ে রাখি যে ভুটানের পাথর না আসলেও কিন্তু এই বন্দরটি দিয়ে কিছু সংখ্যক ভারতের যে পাথর রয়েছে সেগুলো আসছে, তবে সেগুলো কিন্তু চাহিদা পূরণ করতে পারছে না। একই সাথে বলে রাখি যে এই অভ্যন্তরীণ স্লট বুকিং ইস্যুর কারণে কিন্তু এখানকার যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু প্রায় কর্মহীন অবস্থায় সময় অতিবাহিত করছে। একই সাথে এখানে কিন্তু পুরো বন্দর এলাকা জুড়ে একটা স্থবিরতা নেমে এসেছে। একই সাথে জানিয়ে রাখি যে বন্দরের ইয়ার্ড জুড়ে শুনশান নীরবতা বিরাজ করছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দর থেকে পাথর আমদানির সর্বশেষ। এবার জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সূচকের মিশ্র প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। দর্শক একটু যদি জানাই, সেটি হচ্ছে যে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে, সেটি হলো যে গত শেষ কার্যদিবস গত সপ্তাহের সেটি যদি আমরা দেখি সেটি কিন্তু বলা চলে যে শুধু সরিয়া সূচক যেটি ডিএসসিএস সেটি কিন্তু 3 পয়েন্ট কমে অর্থাৎ নিম্নমুখী প্রবণতায় কিন্তু শেষ হয়েছিল। বাকি ডিএসসি 13 সেটি কিন্তু 7 পয়েন্ট ঊর্ধ্বমুখী ছিল এবং ডিএসসি এক্স সেটি কিন্তু ছিল 0 পয়েন্ট অবস্থানে। সেক্ষেত্রে সব কিছু মিলে যদি এই সপ্তাহের প্রথম কার্যদিবস যেহেতু রোববার, সেক্ষেত্রে প্রায় বলা চলে যে 45 মিনিট পাস হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা পাস হয়ে গেছে ডিএসসি কার্যক্রমের। এখন পর্যন্ত আমরা দেখছি যে 5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 5118 পয়েন্টে। 1 পয়েন্ট বেড়েছে সরিয়া সূচক, সেটি কিন্তু অবস্থান করছে 1135 পয়েন্টে। এছাড়া 1 পয়েন্ট বেড়েছে ডিএসসির বিশেষায়িত 13 সূচক, সেটি কিন্তু অবস্থান করছে 1905 পয়েন্টে। এখন পর্যন্ত 37,112টি শেয়ার হাত বদল হয়েছে, যার বাজার মূল্য আমরা দেখছি যে 99,85,00,000 টাকা। এছাড়া যদি বলি যে 160টি প্রতিষ্ঠানের শেয়ার দর ঊর্ধ্বমুখী রয়েছে এবং নিম্নমুখী অবস্থানে রয়েছে কিন্তু 135টি প্রতিষ্ঠানের শেয়ার দর এবং 83টি প্রতিষ্ঠানের শেয়ারের দর আমরা দেখছি যে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এখন যদি জানাই বরাবরের মতো 20 অর্থাৎ শীর্ষ 20টি প্রতিষ্ঠানের অবস্থানে কারা কারা রয়েছেন। শুরুতেই আমরা দেখছি যে খুলনা প্রিন্টিং আর প্যাকেজিং প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত 29 টাকায় তাদের শেয়ার হাত বদল হচ্ছে। সর্বোচ্চ ছিল 29 টাকা, সর্বনিম্ন ছিল কিন্তু আমরা দেখছি যে 26 টাকা 90 পয়সা। সেক্ষেত্রে বলা চলে প্রায় 2 টাকা কিন্তু 2 টাকা 10 পয়সা কিন্তু বাড়তি দামে তাদের শেয়ার কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া সেন্ট্রাল ফার্মা রয়েছে দ্বিতীয় অবস্থানে, ওষুধ কোম্পানির প্রতিষ্ঠানটির শেয়ারের দর অবস্থান করছে 12 টাকা 70 পয়সা, সর্বোচ্চ ছিল 12 টাকা 80 পয়সা, সর্বনিম্ন আমরা দেখছি 12 টাকা 40 পয়সা। সেই ক্ষেত্রে বলা চলে যে 30 পয়সার ব্যবধানে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠানের শেয়ার দর রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে নতুন এই ধরনের কোম্পানি কিন্তু সচরাচর আমরা ডিএসসিতে খুব কম দেখেছি। গত কয়েক বছরের প্রতিষ্ঠানগুলো চলে আসছে। আইটি কনসালটেন্ট প্রতিষ্ঠান, সেটি কিন্তু প্রতিটি শেয়ার তাদের রয়েছে 38 টাকা 40 পয়সা, সর্বোচ্চ ছিল 39 টাকা 40 পয়সা, সর্বনিম্ন দেখছি আমরা 38 টাকা 40 পয়সা অবস্থান ছিল। 4 নম্বর অবস্থানে রয়েছে বীজ হ্যাচারি প্রতিষ্ঠানটি 98 টাকা শেয়ারের দর আমরা দেখছি, সর্বোচ্চ ছিল 100 টাকা 90 পয়সা, সর্বনিম্ন ছিল 96 টাকা 90 পয়সা। সেক্ষেত্রে বলা চলে যে ঊর্ধ্বমুখী প্রবণতা কিন্তু এখন পর্যন্ত রয়েছে 98 টাকা শেয়ারের দর প্রতিষ্ঠানটির। ব্র্যাক ব্যাংক
5 নম্বর অবস্থানে একটি আর্থিক প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানটি 51 টাকা 40 পয়সা তাদের শেয়ার বিক্রি এখন পর্যন্ত লেটস প্রায় আমরা দেখছি 52 টাকা 20 পয়সা রয়েছে সর্বোচ্চ। এছাড়া 6 নম্বরে রয়েছে অগ্নি সিস্টেম লিমিটেড, 7 নম্বরে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন, 8 নম্বরে রয়েছে ডেল্টা স্পিনিং এবং 9 নম্বরে রয়েছে আমরা দেখছি যে শার্প ইন্ডাস্ট্রি এবং 10 নম্বরে রয়েছে ঢাকা ডাইং। সেটা বলা চলে যে সূচকের যে টালমাটাল অবস্থা আমরা কিন্তু মাঝে মাঝে দেখি, কোনো সপ্তাহে শেষ নিম্নমুখী অবস্থায় কিন্তু শেষ হচ্ছে, কোনো সপ্তাহে আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু করছে। তো এই অবস্থায় কিন্তু চলছে ডিএসসির এখন পর্যন্ত লেনদেন অবস্থা। এই ছিল ডিএসসির সময় বাণিজ্য। বসন্ত বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার ধরতে প্রস্তুত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীর ফুল চাষিরা। হাতে মাত্র আর কয়েকটা দিন, তাই ফুলের পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে চাষিদের। তাদের দাবি এই 3 দিবসে অন্তত 100 কোটি টাকার ফুল বিক্রি হবে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। গোলাপ, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা, লিলিয়াম, চন্দ্রমল্লিকা সহ নানা জাতের ফুল। পুরো গদখালী পানিসারা অঞ্চল সেজেছে ফুলের সাজে। মাঠে মাঠে শোভা পাচ্ছে হৃদয় আকৃষ্ট করা এসব ফুলে। ফুলের রাজধানী যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী, পানিসারা ও এর আশপাশের এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হয় ফুল। চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে ফুলের উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আসন্ন বসন্ত, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন ফুল চাষিরা। উৎসব পর্যন্ত ফুল ধরে রাখতে পোকার আক্রমণ ও পচন রোধে নিচ্ছেন পরিচর্যা। ভালো দাম পাওয়ার আশা চাষিদের। সামনের দিনগুলোতে মনে হয় আমরা একটা ভালো দাম পাবো। আমি আশা করছি আমি 5 থেকে 6 লাখ টাকার ফুল বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ। প্রায় 3 থেকে 4 লাখ টাকা এই বছর খরচ হয়েছে এবং আমার টার্গেট আছে, আশা করি 8 থেকে 10 লক্ষ টাকা ফুল বেচতে পারবো। অনুষ্ঠানটা উপলক্ষে যে টাকাটা আসে বা যে টাকাটা আমরা পাই, এই টাকাটা হয়তো আমাদের লাভের দিকে একটু আগায় নিয়ে যায়। আসন্ন 3 দিবসকে ঘিরে অন্তত 100 কোটি টাকার ফুল বিক্রি হবে আশা ফুল ব্যবসায়ীদের। 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি 1 ফাল্গুন এই কেন্দ্র করে আমাদের এখানে চাষিরা যে পরিমাণ মাঠে ফুল মজুদ আছে, উৎপাদন খুব ভালো হয়। ইনশাল্লাহ এখান থেকে 100 কোটি টাকার উপরে আমরা ফুল বিক্রি করবো এমনটা আশা করতেছি। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 600 হেক্টর জমিতে ফুলের চাষ হয় এবং ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষ জড়িত। সময় সংবাদ, যশোর। বন্ধ হওয়া সিলেট ছাতক 34 কিলোমিটার রেলপথ সচল করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এই রেলপথ সংস্কারে ব্যয় হবে 217 কোটি টাকা। এই পথ সচল হলে পণ্য পরিবহনের পাশাপাশি শিল্প সমৃদ্ধ ছাতকবাসী উপকৃত হবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 2022 সালের বন্যায় ছাতক গোবিন্দগঞ্জের 12 কিলোমিটার রেলপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে সেই সময় থেকে এ পথে রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। অথচ এই পথে ছাতকে উৎপাদিত 3টি সিমেন্ট কারখানার সিমেন্ট, পেপার মিল, পাথর, বালু, চুনা পাথর, শাকসবজি সহ নানা ধরনের আমদানিকৃত ফল দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হতো। ছাতক স্টেশন পণ্য পরিবহনে সফলতার জন্য পুরস্কৃত হয়েছিল। অনেক প্যাসেঞ্জার যাওয়া আসা করতো, এখন স্টেশনটা অকেজো হয়, মানুষ আর এদিকে আসতে পারে না। এই স্টেশন বন্ধ থাকায় পণ্য পরিবহনে অসম প্রতিযোগিতা চলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। স্টেশনটি চালু হলে ছাতকে উৎপাদিত পণ্য কম দামে ভোক্তাদের হাতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। লাইনটা বন্ধ হয়ে যাওয়ার পরে এই যাত্রীগুলা সাধারণত বাইরে উঠে আসতে হয়, ভাড়া বেশি, অনেক ঝামেলা। তাছাড়া এই যে শাকসবজি ফলমূল যেগুলো আসে সেগুলো এখন আসতে পারে না। যদি এই রেল লাইন চালু থাকতো তাইলে আমরা সহজভাবে কম খরচে দেশের অন্যান্য অঞ্চলের সাথে
পাল্লা দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতাম। অন্যদিকে সিলেট ছাতক 34 কিলোমিটার রেলপথ ও স্টেশন সংস্কারে মোট 217 কোটি 34 লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 2026 সালের 30 জুন কাজ শেষ হবে। প্রকল্পের জন্য ইতোমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে দ্রুত চালু করার জন্য। চালু হলে সরকারের রাজস্ব এবং ব্যবসায়িক বহুত উন্নয়ন হবে। এখন আমাদের এগ্রিমেন্টটা চলতেছে, আমাদের আগামী মাসের 2 তারিখ থেকে উচ্ছেদ আছে। 1954 সালে বাণিজ্যিক কারণে এই রেলপথটি সিলেট রেলওয়ে স্টেশন হতে পশ্চিম উত্তরে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত নির্মাণ করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। গুলশান এভিনিউতে সিঙ্গার বেকো ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর চালু করেছে সিঙ্গার বাংলাদেশ। এখানে মিলবে ইলেকট্রনিক্স থেকে শুরু করে গৃহকাজে লাগে এমন সব ধরনের পণ্য। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কনসেপ্ট স্টোরটি চালু করা হয়। ইউরোপের প্রসিদ্ধ হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান বেকোর সঙ্গে অংশীদারিত্বে প্রথমবারের মতো শপ ইন শপ সুবিধা চালু করা হয়েছে স্টোরে। ক্রেতাদের পরিবর্তনশীল জীবনধারা বিষয়টি মাথায় রেখে নতুন স্টোরটি চালু হয়েছে বলে জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর সাব্বির হোসেন বলেন, ভবিষ্যতে দেশ জুড়ে এই ধরনের স্টোর চালুর পরিকল্পনা আছে সিঙ্গার বাংলাদেশের। যেখানে আমাদের কাস্টমাররা পণ্যটি নিজে ব্যবহার করে গুণগত মান যাচাই বাছাই করে ওনারা এই পণ্যটি কিনতে পারবেন। এবং আমরা বিশ্বাস করি যে সিঙ্গার বাংলাদেশ অ্যাজ এ রিটেল এক্সপার্ট আমাদের বেকো গ্লোবাল এক্সপার্টিস নিয়ে বাংলাদেশে একটি নতুন মাত্রা আমরা ইন্ট্রোডিউস করতে পারবো রিটেল এক্সপিরিয়েন্সের জগতে। শিল্পপণ্যের বিশ্ববাজারে ক্রমেই বাড়ছে টিনের দাম, ঊর্ধ্বমুখী রয়েছে নিকেলের দামও। তবে ট্রেডিং ইকোনমিক্স বলছে দরপতনের ধারায় রয়েছে বিটুমিন, অ্যালুমিনিয়াম ও লিডের মতো মূল্যবান শিল্পপণ্য। বিটুমিন সড়ক, মহাসড়ক, রানওয়ের মতো যোগাযোগ অবকাঠামো তৈরিতে দরকারি এই শিল্পপণ্যের বিশ্ববাজার বর্তমানে ঊর্ধ্বমুখী। 2024 সালের শেষ দিন 31 ডিসেম্বর বিশ্ববাজারে প্রতি মেট্রিক টন বিটুমিন কেনাবেচা হয়েছে $516.46। সপ্তাহের হিসেবে বিটুমিনের দাম বেড়েছে 4.77% আর 2.84% বেড়েছে এক বছরে। লিড বা সীসা, গাড়ির ব্যাটারি, গোলাবারুদ, তারের খাপ তৈরি ও বিকিরণ সুরক্ষায় বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে এই শিল্পপণ্যের। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি মেট্রিক টন লিডের দাম পড়ছে $1961। নরম ও মূল্যবান এই ধাতুর দাম সপ্তাহ ব্যবধানে 0.36% কমলেও বছর ব্যবধানে বেড়েছে 0.31%। অ্যালুমিনিয়াম, উড়োজাহাজ, মহাকাশযানের বডি নির্মাণ থেকে শুরু করে হাড়ি, পাতিল, কড়াইয়ের গৃহস্থালী নানা পণ্য তৈরিতে দিন দিন বাড়ছে এই হালকা ধাতুর ব্যবহার। তবে বিশ্ববাজারে কয়েক সপ্তাহ ধরেই কমছে এর দাম। প্রতি মেট্রিক টন অ্যালুমিনিয়ামের বর্তমান দাম $2565। এক মাসে 1.80% দাম কমলেও এখনও এক বছর আগের তুলনায় তা 0.33% বেশি। আরেক শিল্পপণ্য টিনের দাম বাড়ছে বেশ বড় ব্যবধানে। একদিনে প্রতি মেট্রিক টন টিনের দাম $485 বেড়ে গেল 31 ডিসেম্বর বেচাকেনা হয়েছে $29,083। সপ্তাহ ব্যবধানে 0.92 আর বছর ব্যবধানে এই ধাতুর দাম বেড়েছে 14.43%। MS আরিফিন, সময় সংবাদ। দেখছেন এই সময় বাণিজ্য। আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে পল্টনের আইএফআইসি টাওয়ারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন। এছাড়াও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকটির আগামীর পথ চলার ব্যবসায়িক কৌশল নিয়ে আলোচনা হয়। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন বিপিএল এর টিম ঢাকা ক্যাপিটালস। দলটির 7 সদস্যের একটি প্রতিনিধি দল প্রতিষ্ঠানটির বিভিন্ন অংশ পরিদর্শন করেন। শুক্রবার রাজধানীর বসুন্ধরা অবস্থিত ওয়ালটন কার্যালয় থেকে হেলিকপ্টারে করে টিমের সদস্যরা গাজীপুর চন্দ্রায় যান। এ সময় ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ছিল এই সময় বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।